আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য। দর্শক, অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের রোগ, চিকিৎসা, প্রতিকার নিয়ে কথা বলে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো দীর্ঘস্থায়ী কিডনি রোগ ও চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার রফিকুল হাসান, সহযোগী অধ্যাপক, কিডনি রোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার রফিকুল হাসান, আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে আমরা জানতে চাই, আজকে যে আমাদের আলোচনার বিষয় দীর্ঘস্থায়ী কিডনি রোগ, এই দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলতে আসলে আমরা কি বুঝি? আসলে আমরা মোটা দাগে কিডনি রোগকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্বল্পমেয়াদী কিডনি রোগ, আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগ। আজকে আমরা আসলে আলাপ করব মেইনলি দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে। দীর্ঘমেয়াদী কিডনি রোগ বলতে আমরা আসলে কিডনি রোগের সেই সমস্ত রোগকেই বুঝাই যেগুলো সাধারণত ধীরে ধীরে ডেভেলপ করে এবং ওই সমস্ত রোগ যেগুলো রোগীদের শরীরে 3 মাস অথবা 3 মাসের বেশি সময় ধরে পারসিস্ট করে। এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি রোগগুলো সাধারণত অপরিবর্তনীয়, অর্থাৎ ইরিভার্সিবল। এই রোগগুলো যখন রোগীর ক্ষেত্রে শরীরে বাসা বাঁধে সেটা সম্পূর্ণরূপে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা স্বল্পমেয়াদী বা একেআই ক্ষেত্রে কিডনি রোগ সম্পূর্ণরূপে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি। অনেক সময় আমাদের রোগীরা আমাদেরকে প্রশ্ন করেন যে তারা শুনছেন কোনো জায়গায় তার কিডনির সমস্যা অনেক বেশি ছিল, ক্রিয়েটিনিন 8-9 ছিল, ওই রোগী ভালো হয়ে গেছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় ক্রিয়েটিনিন 2-3 হয়েছে, স্বল্প পরিমাণে কিডনি ড্যামেজ হয়েছে, কিন্তু ওই রোগটা ভালো হচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে মেইন ইস্যুটা হচ্ছে কি, যার ক্রিয়েটিনিন 10 হয়েছে বা ভালো হয়ে গেছে, এক্ষেত্রে তার কিডনি রোগটা স্বল্পমেয়াদী ভাবেই স্বল্পমেয়াদীভাবে কিডনিটা ড্যামেজ হয়েছিল, যেটাকে বলি আমরা অ্যাকুইট কিডনি ইনজুরি। এই ক্ষেত্রে প্রপার চিকিৎসা দিলে পরে কিডনি রোগটা সম্পূর্ণরূপে ভালো হওয়ার সুযোগ থাকে। কিন্তু যেটা দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটাকে আমরা ইংরেজিতে ক্রনিক কিডনি ডিজিজ বলে থাকি, এই ক্ষেত্রে কিডনিটা যেহেতু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কিডনি রোগটা সম্পূর্ণরূপে ভালো হওয়ার সুযোগ কম থাকে, সম্ভাবনা কম থাকে। এই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগের যারা রোগী আছেন, তারা কি কি লক্ষণ নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন? কিডনি রোগের প্রধান লক্ষণই হচ্ছে রক্ষণহীনতা। আমরা যেটা বলি উপসর্গহীনতা হচ্ছে কিডনি রোগের, দীর্ঘমেয়াদী কিডনি রোগের প্রধান উপসর্গ। আমি যদি একটু বলি যে আমরা যদি কিডনির ফাংশনকে মোটামুটি 100% আমরা স্কোর করি, ড্যামেজ যদি 70%-এর উপরে না হয়, তাহলে পরে তার কোনো রকম লক্ষণ নাও আসতে পারে। যদি সাধারণত 70%-এর উপরে যখন কিডনি ড্যামেজ হয়ে থাকে, তখন ইনিশিয়ালি পেশেন্ট কিডনি রোগের লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এক্ষেত্রে যেগুলো সাধারণত হয়ে থাকে, যেমন দুর্বলতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, বমি হয়ে যাওয়া, পায়ে ফুলে আসা, শরীরে চুলকানি হওয়া, মাথা ঘুরানো, ইভেন অজ্ঞান নিয়ে আসা, খিঁচুনি নিয়ে আসা, এই সমস্ত নিয়ে দীর্ঘমেয়াদী কিডনি রোগ আমাদের কাছে প্রেজেন্ট করে। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই অ্যাপারেন্টলি একজন মানুষ কোনো লক্ষণ নাই, সম্পূর্ণরূপে কাজকর্ম করতেছে, সব কিছু করতেছে, এর অর্থ এই নয় যে তার কোনো কিডনি রোগ নাই। যতক্ষণ আমরা পরীক্ষা করে এটা কনফার্ম হই নাই যে তার কিডনি রোগ নাই, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না যে তার কিডনি রোগ নাই। আমরা যেমন যদি উদাহরণ দিয়ে বলি যে হার্টের রোগীদের ক্ষেত্রে কী হয়, আপনার হার্টের রোগীর সঙ্গে সঙ্গে চেস্ট পেন নিয়ে আসে, বুকে ব্যথা নিয়ে আসে, আমরা বুঝতে পারি। পেটের রোগীদের কী হয়, ডায়রিয়া নিয়ে আসে, বমি নিয়ে আসে, আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি। কিন্তু কিডনি রোগের ক্ষেত্রে এটা হচ্ছে সাইলেন্ট কিলার। এখানে ইনিশিয়ালি এমন কোনো লক্ষণ নাই যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে তার কিডনির রোগ আছে। যখন আমরা শুধু লক্ষণের জন্য অপেক্ষা করব, ততদিনে কিডনি রোগ প্রায় 70% কিডনি ড্যামেজ হয়ে যায় ইউজুয়ালি। বুঝতে পেরেছি। তার মানে আসলে যেটা আমরা বুঝলাম যে সিকেডির ক্ষেত্রে বা দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে উপসর্গহীনই থাকে ইনিশিয়ালি পেশেন্টগুলো। বুঝতে পেরেছি। এই যে সিকেডি বা দীর্ঘমেয়াদী রোগের কথা আমরা বলছিলাম, এটার প্রধান কারণগুলো কি কি? প্রধান কারণ যদি আমরা বলি, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইডের ক্ষেত্রে মেইন কারণটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। এখন আমাদের বর্তমান সিভিলাইজেশন যুগে আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে, অনেক বেশি পরিমাণে এখন ডায়াবেটিস ডেভেলপ করতেছে, যার কারণে কমপ্লিকেশন হিসাবে কিডনি রোগ হয়ে থাকে মেনলি। আবার
হাইপারটেনশন, যেটাকে আমরা উচ্চ রক্তচাপ, যেটা আনকন্ট্রোল থাকে, দীর্ঘদিন ধরে যদি ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকে, ওখান থেকে কিডনি রোগ হতে পারে। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যেটাকে আমরা বলি কিডনি রোগ প্রদাহ, গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এর বাইরে কিছু বংশগত কারণ থাকতে পারে, যারা বিভিন্ন রকম কিডনি ক্ষতিকারক ওষুধপত্র খেয়ে থাকে, যেমন দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ খাওয়া, বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক খেয়ে থাকা, এগুলোর কারণে হতে পারে। কিছু কিছু কন্ডিশন যেখানে আমাদের প্রস্রাব ক্লিয়ার হয় না, হ্যাঁ, যেমন পুরুষ মানুষের ক্ষেত্রে প্রস্টেট বড় হয়ে যাওয়া, মহিলাদের ক্ষেত্রে আমরা বলি ইউটেরাইনের প্রলাপস, যেটা জরায়ু নিচের দিকে নেমে আসা, ঘন ঘন ইনফেকশন হওয়া, এগুলোর কারণে কিডনি রোগ হতে পারে। আসলে এই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগীর সংখ্যা আসলে চিটাগাংয়ে আপনি কি আনুপাতিক হারে বা বলতে পারবেন কত, বা আপনারা কি ধরনের রোগীগুলো পেয়ে থাকেন? ধন্যবাদ। আমাদের আসলে শুধুমাত্র চট্টগ্রাম বেসড কোনো স্টাডি হয় নাই, তবে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে বাংলাদেশের কয়েকটা জায়গায় স্টাডি হয়েছে। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 22.48% পেশেন্ট কোনো না কোনো পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত থাকে। এখানে আমি আপনাকে যেটা বলি যে কিডনি রোগের ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি রোগের গ্রেড কিন্তু 5টা, গ্রেড 1, 2, 3, 4, 5। আমরা যেটা ঢাকায় সাভারে যে স্টাডিটা করা হয়, ওখানে দেখা গেছে বাংলাদেশের নিয়ারলি প্রায় 22% প্লাস মানুষ কোনো না কোনো পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত আছে। আবার যদি এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, ওয়ার্ল্ড ওয়াইডে বলা হয় নিয়ারলি 12-15% পেশেন্ট কোনো না কোনো পর্যায়ে কিডনি রোগে আক্রান্ত থাকে। ওই প্রেক্ষিতে আমরা বলতে পারি বাংলাদেশের ক্ষেত্রে তার প্রিভেলেন্সটা অনেক বেশি হাই। এই যে আমরা যে সিকেডি বা দীর্ঘমেয়াদী কিডনি রোগের রোগীদেরকে যে আমরা পরীক্ষা নিরীক্ষা তো দিয়ে থাকি, সাধারণত কি কি পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে আমরা দিয়ে থাকি? কিডনি রোগ ডায়াগনোসিস করার জন্য আমাদেরকে ইউরিন, আরই এবং একটা ক্রিয়েটিনাইন, সেরাম ক্রিয়েটিনাইন বলি আমরা, এই দুইটা পরীক্ষা আমাদের জন্য মাস্ট। এই দুইটা পরীক্ষা খুবই সহজলভ্য এবং আমাদের উপজেলা পর্যায়ে গভর্নমেন্ট যে হেলথ কমপ্লেক্স আছে সবখানে এটা অ্যাভেলেবেল, এবং প্রাইভেটেও এটা খুব কম মূল্যে করা যেতে পারে, নিয়ারলি 500-600 টাকা দিয়ে করা যেতে পারে। তো কিডনি রোগ ডায়াগনোসিস করার জন্য ইউরিনারি, যেটা প্রস্রাব পরীক্ষা একটা, এবং সেরাম ক্রিয়েটিনিন, এটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আমরা আরও কিছু পরীক্ষা করতে পারি, যেমন ব্লাড ইউরিয়া করতে পারি, সেরাম ইলেকট্রোলাইট লবণ পরীক্ষা করতে পারি, আল্ট্রাসোনোগ্রাম কিডনি করতে পারি, ইভেন সিটি স্ক্যান। এই সবগুলো পরীক্ষা তো চট্টগ্রামে অ্যাভেলেবেল? হ্যাঁ, চট্টগ্রামে তো সরকারি এবং বেসরকারি পর্যায়ে অনেক অ্যাভেলেবেল। ইভেন ম্যাক্সিমাম পরীক্ষা আমাদের উপজেলা পর্যায়েও এটা অ্যাভেলেবেল। যখনই আমরা কিডনি রোগের কথা আলোচনা করি, একটা শব্দ কিন্তু আমাদের মাথায় চলেই আসে, ইএসআরডি বা এন্ড স্টেজ রেনাল ডিজিজ। ইএসআরডি বলতে আসলে আমরা কি বুঝি? যদি পাবলিকলি আমরা বলতে পারি, এটাকে আমরা বলবো কিডনি ফেলিওর, যেটা সাধারণ পাবলিকরা বলতে কিডনি ফেলিওর, আগে খুব ছিল। এটা কিডনি ফেলিওরকে আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলে থাকি। এই ক্ষেত্রে ইএসআরডি বা এন্ড স্টেজ রেনাল ডিজিজটা হচ্ছে আমরা যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ নিয়ে তখন আলাপ করলাম, তার একটা পর্যায়, যে ক্ষেত্রে আমরা যদি কিডনির ফাংশন যদি প্রতিস্থাপন আর্টিফিশিয়ালি না করি, তাহলে পেশেন্টের লাইফ কন্টিনিউ করা ইম্পসিবল হয়ে যায়। তো এই ক্ষেত্রে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলতে আমরা ওই সিকেডির ওই স্টেজকে বোঝাবো যেখানে তাকে আইদার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করে যেতে হবে তার লাইফকে কন্টিনিউ করতে চাইলে। আমাদেরকে কি একটু জাস্ট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সম্পর্কে একটু যদি, যেহেতু কিডনির ফাংশন 5%-এর নিচে চলে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে কিডনির ফাংশনটাকে আমরা আর্টিফিশিয়ালি রিপ্লেস করব, যেটাকে আমরা বলতেছি রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। হ্যাঁ, তো রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং আরেকটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিসকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হিমোডায়ালাইসিস, যেটাকে আমরা বলি রক্তের ডায়ালাইসিস, আর একটা হচ্ছে আমাদের পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এই যে হেমোডায়ালাইসিসটা তো এখন আমাদের দেখা যাচ্ছে সব চট্টগ্রামে বলেন বা পুরো বাংলাদেশে বলেন, সরকারি বা বেসরকারি লেভেলে বেশ চালু আছে, সবগুলা সুবিধাই কিন্তু অ্যাভেলেবেল। এই হেমোডায়ালাইসিসটা আসলে কি, আসলে যদি আপনি একটু রোগীদের উদ্দেশ্যে বলেন তাহলে রোগীরা একটু বুঝতে পারবে আসলে। হিমোডায়ালাইসিস মানে কি, যদি আমরা বলি, এটা হচ্ছে আসলে রক্তের ডায়ালাইসিস। আমরা জানি কিডনির কাজ হচ্ছে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ মেটাবলিক প্রসেসের মাধ্যমে সবসময় কিছু টক্সিন বা বর্জ্য পদার্থ তৈরি হয়। কিডনি কী করে, ওই টক্সিনগুলোকে আমাদের শরীর থেকে রিমুভ করে দেয় প্রস্রাবের মাধ্যমে, যার কারণে টক্সিনগুলো বা বর্জ্য পদার্থগুলোর যে বিষক্রিয়া, ওখান থেকে আমাদের শরীর
সেফ থাকে। তো কিডনির কাজ যখন কমে যায় বা একদম লাস্ট পর্যায়ে যায়, তখন ওই বর্জ্য পদার্থগুলো আর আমাদের শরীর থেকে বের হতে পারে না। ওই বর্জ্য পদার্থগুলো আমাদের রক্তে জমা হতে থাকে। ওগুলো যখন রক্তে জমা হতে হতে ওই রক্ত থেকে ওগুলো শরীরের বিভিন্ন জায়গায়, হার্টের উপর তার খারাপ ইফেক্ট আছে, ব্রেনের উপর খারাপ ইফেক্ট আছে, ফুসফুসের উপর খারাপ ইফেক্ট আছে। তো এই সমস্ত ব্লাড প্রেশারের উপর খারাপ ইফেক্ট আছে। পানি যে বের করে দিবে কিডনি করতে পারে না, এর জন্য পা ফুলে যায়। হ্যাঁ, ওই টক্সিনগুলোর কারণে সে খেতে পারে না, বমি বমি ভাব থাকে। হ্যাঁ, বমি হয়। তার যখন ব্রেনে যখন ওই টক্সিনগুলো জমা হয়, তার থেকে সে উল্টাপাল্টা কথা বলে, খিঁচুনি হতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপির যে একটা আমরা বললাম যে ডায়ালাইসিস, হেমোডায়ালাইসিস, এক্ষেত্রে আমরা কি করি, পেশেন্টকে আমরা একটা ডায়ালাইসিস সেন্টারে নিয়ে যাই, আর যেখানে ডায়ালাইসিস হয় ওখানে তার হিমো মানে হচ্ছে রক্ত, যেহেতু রক্তের ডায়ালাইসিস, আমরা পেশেন্টের ব্লাডটা তার শরীর থেকে বের করি। বের করে আমাদের ডায়ালাইসিস মেশিনে আমরা ব্লাডটা এন্ট্রি দিই। এন্ট্রি দেওয়ার পর ওইখানে রক্তটাকে পরিশোধন করা হয়। পরিশোধন মানে হচ্ছে তার রক্ত থেকে যে টক্সিনগুলো আছে, বর্জ্য পদার্থগুলো আছে, ওগুলো সেপারেট করা হয়। হ্যাঁ, সেপারেট করে বর্জ্য পদার্থটা রিমুভ করে বাইরে ফেলে দেওয়া হয়। আর তার যে পরিশোধিত যে ফ্রেশ ব্লাড, এটা আবার তার শরীরে, রোগীর নিজের ব্লাড নিজের শরীরে আবার দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে হইল কি, তার যে ব্লাডের থেকে যে আমরা টক্সিনগুলো, বিষক্রিয়া পদার্থগুলো যখন আমরা রিমুভ করলাম, ওই পদার্থর কারণে যে সমস্ত সাইন সিমটম লক্ষণ তার হইতো, খারাপ কিছু হতে পারতো, ওইটা আর হয় না। এটাকে হচ্ছে আমরা রক্তের ডায়ালাইসিস বলে থাকি। অনেক সময় আমরা দেখি হেমোডায়ালাইসিসের সময় রোগীদেরকে আলাদা করে ব্লাড দিতে হয়, এটার কারণটা আসলে কি? এটা আসলে শুধুমাত্র ডায়ালাইসিসের কারণে কাউকে ব্লাড দেওয়া লাগে না। আমরা ব্লাডটা দিই যে পেশেন্টের ক্ষেত্রে রক্ত শূন্যতা থাকে। তো যখন দীর্ঘমেয়াদী কিডনি রোগে একজন পেশেন্ট আক্রান্ত থাকে, তার রক্ত তৈরি করার যে ক্যাপাবিলিটি ওটা কমে যায়, যার কারণে সে রক্ত শূন্যতায় ভোগে। তো যে সমস্ত পেশেন্ট রক্ত শূন্যতায় ভোগে, ওদের ক্ষেত্রেই আমরা ডায়ালিসিসের সময় ব্লাড দিয়ে থাকি। ইনভেরিয়েবলি সব পেশেন্টকে আমরা দিই না, শুধুমাত্র রক্ত শূন্যতা যাদের থাকে ওদেরকে ব্লাড দেওয়া লাগতে পারে। আরেকটি শব্দ আমরা প্রায় পরিচিত, সেটা হচ্ছে হোম ডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। পেরিটোনিয়াল বা হোম ডায়ালাইসিসটা আসলে কি? কন্টিনিউয়াস বলতে বোঝাচ্ছি যে এটা কন্টিনিউ হয়, সব সময় হয়, সব সময় চলন্ত অবস্থায় থাকে। অ্যাম্বুলেটরি মিনস হচ্ছে সে অ্যাম্বুলেন্ট থেকে সে চলাফেরা করতে পারে। আর পেরিটোনিয়াল মানে হচ্ছে যে পেটের ভিতরে আমাদের একটা পেরিটোনিয়াল মেমব্রেন থাকে, ওইটাকে আমরা ইউজ করি, এই জন্য বলা হচ্ছে পেরিটোনিয়াল। আর ডায়ালাইসিস তো আছে, ডায়ালাইসিস। তাহলে কন্টিনিউয়াস কেন বলা হচ্ছে? আপনি জানেন যে আমাদের যে কিডনি যখন আমরা মায়ের গর্ভকালীন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কিডনি কিন্তু প্রত্যেকটা সেকেন্ড তার কাজ করে যায়। সে অন্যান্য অর্গানের মতো কিডনির কোনো রেস্ট নাই, সে 24 আওয়ার্স বাই 24 আওয়ার্স কাজ করে। তো আমরা যখন কিডনি ড্যামেজ হয়ে যায়, আমরা যখন ডায়ালাইসিস করি, বিশেষ করে হেমোডায়ালাইসিস করি, আমরা 4 ঘন্টা করে সেশন করি, সপ্তাহে 2 বার বা 3 বার, ধরলাম 3 বার করলাম, আমরা 3, 4, 12 ঘন্টা আমরা কিডনির কাজটা মেশিনের মাধ্যমে করে দিচ্ছি। কিন্তু ফিজিওলজিক্যাল কি নর্মাল পার্সনের ক্ষেত্রে কি হয়, সে 7 দিনের ভিতরে 7 গুণ 24 ঘন্টায় কিন্তু সে কাজ করতেছে। কিন্তু এখানে আমরা রিপ্লেসমেন্টটা করতেছি মাত্র 12 ঘন্টা, 1 সপ্তাহের মধ্যে। তো এটা তো আসলে কিডনির ফাংশনটা পুরোপুরি রিপ্লেসমেন্ট হচ্ছে না হিমোডায়ালাইসিসের ক্ষেত্রে, রক্ত ডায়ালাইসিসের ক্ষেত্রে। কিন্তু যদি আমরা সিএপিডি বা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের ক্ষেত্রে বলি, এখানে আমরা কন্টিনিউয়াস এই জন্যই করতেছি, তার 24 ঘন্টা বাই 24 ঘন্টা আমরা কিডনির ফাংশনটাকে রিপ্লেস করতেছি। সুতরাং এটা অনেক বেশি ফিজিওলজিক্যাল, অর্থাৎ স্বাভাবিক মানুষের কাছাকাছি। আর অ্যাম্বুলেন্ট এই জন্য বলা হচ্ছে আমরা যখন হেমোডায়ালিসিস করি, তখন পেশেন্ট যখন ডায়ালিসিস সেন্টারে যায় 4 ঘন্টা সেশনের জন্য, ওই 4 ঘন্টা তাকে ডায়ালিসিস মেশিনের পাশে শুয়ে থাকতে অথবা বসে থাকতে হয় 4 ঘন্টা। ডায়ালিসিস শেষ করে সে আবার চলে যায়। কিন্তু সিএপিডি বা পেরিটোনিয়াল ডায়ালিসিসের ক্ষেত্রে পেশেন্টের এরকম কোথাও তার শুয়ে থাকতে হয় না, বসে থাকতে হয় না। সে ডায়ালিসিস চলাকালীন সময়ে মুভেবল থাকে, তার কাজকর্ম করতে পারে, চলাফেরা স্বাধীনভাবে করতে পারে। এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। তো এক্ষেত্রে আমরা যেটা করি কি, আমরা তার পেটের নিচে, নাভির নিচে ছোট একটা নল আমরা ফিট করে দিই পেশেন্টের। ফিট করে তাকে আমরা ডায়ালাইসিস কীভাবে করতে হয় ওটা শিখিয়ে দিই। একটা স্যালাইন ব্যাগ থাকে, ওই স্যালাইন ব্যাগের সাথে তার ডায়ালাইসিসের যে নলটা আছে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের, ওটা কানেকশন দিয়ে দিবে। তাহলে পরে তার ওই 10 মিনিটের ভিতরে, 5 থেকে 10 মিনিটের ভিতরে স্যালাইনটা তার পেটের ভিতর ঢুকে গেল। এরপর সে ওটা খুলে সে অফিসে গেল বা ব্যবসায় গেল বা অন্যান্য কাজকর্মে গেল। 6 ঘন্টা পরে এসে সে আবার ওই
এই নরটার সাথে স্যালাইন ব্যাগটা লাগাই দিবে, পানিটা তার বের করে নিবে। বের করে তো এর মধ্যে ডায়ালাইসিস হয়ে যায়। এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এখানে পেশেন্টকে ইয়াতে যাওয়া লাগে না, ডায়ালাইসিস সেন্টারে যাওয়া লাগে না। পেশেন্ট নিজের বাড়িতে বসে ডায়ালাইসিসটা করবে এবং অন্যের কারো সাহায্য লাগে না, পেশেন্ট নিজেও করতে পারে, অথবা তার বাসায় যদি তার কোনো হেল্পিং হ্যান্ড থাকে, স্বামী স্ত্রী বাচ্চারা, তাদের মাধ্যমে করতে পারে। এখানে পেশেন্ট অ্যাম্বুলেন্স থাকে, সে যদি শিক্ষক হয়, টিচার হয়, সে এটা নিয়ে 10 মিনিটের ভিতরে ফ্লুইডটা তার পেটে নিয়ে সে কাজ করতে চলে গেল, ক্লাস স্কুল শেষ করে আবার 10 মিনিটের ভিতরে ফ্লুইডটা বের করে ফেললো। সে ব্যবসা করলো, তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটা যদি ছোট রুম রাখে, সে ওখানে এটা করতে পারে। এই যে হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে কোনটাকে আসলে আমরা প্রেফার করব? এই প্যারামিটারের কারণে আমি হেমোডায়ালাইসিস প্রেফার করব, বা এই প্যারামিটারের কারণে আমরা পেরিটোনিয়াল ডায়ালাইসিস প্রেফার করব? তাহলে যে কোনো পেশেন্ট, স্বাভাবিক পেশেন্ট, সে ইএসআরডি পেশেন্ট, সে তার নিজের চয়েসের উপর নির্ভর করে পেরিটোনিয়াল ডায়ালাইসিস অথবা হেমোডায়ালাইসিস, রক্তের ডায়ালাইসিস নিতে পারে। এই ক্ষেত্রে যদি আমরা এফিকেসি অর্থাৎ কার্যক্ষমতা যদি আমরা চিন্তা করি, তাহলে দুইটার ক্ষেত্রে এফিকেসি প্রায় সমান। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে বড় বড় স্টাডিগুলো হয়েছে, ওখানে দেখা হয়েছে কোনোটার থেকে কোনোটা ইনফিরিয়র না। হেমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিসের কার্যক্ষমতা দুটারই প্রায় সেম। বিশেষ করে ডায়ালাইসিস শুরুর প্রথম 2 বছর যদি আমরা চিন্তা করি, প্রথম 2 বছরে পেরিটোনিয়াল ডায়ালাইসিসের পারফরমেন্স ইজ বেটার দেন হেমোডায়ালাইসিস। পেরিটোনিয়াল ডায়ালাইসিস আর হেমোডায়ালাইসিসের ভিতরে যদিও সিগনিফিক্যান্ট পার্থক্য নাই, কিন্তু ডায়ালাইসিস শুরুর প্রথম 2 বছরের দিকে ডেফিনেটলি পেরিটোনিয়াল ডায়ালাইসিস বেটার হেমোডায়ালাইসিসের তুলনায়। এই যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা তো চিটাগাং অ্যাভেলেবেল, বা এটা কি সহজলভ্য কিনা? হ্যাঁ, সহজলভ্য। যেটা বললাম যে আমাদের চট্টগ্রামেও আমরা এটা শুরু করেছি, খুব রিসেন্ট টাইমে আমরা এটা চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ আমরা ইয়াতে শুরু করেছি। এবং এক্ষেত্রে সুবিধা হচ্ছে এই ডায়ালাইসিস নেওয়ার জন্য আপনার বেশি ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন নাই, জাস্ট একটা ওটি থাকলেই হলো, আমরা এটা করে দিতে পারি। এটা নিয়ে পেশেন্ট তার বাড়িতে চলে যাবে, আমরা তাকে ট্রেনিং দিয়ে দিব কীভাবে ডায়ালাইসিস করবে, সে নিজের দুর্গম এরিয়াতেও ডায়ালাইসিস করতে পারবে, কোনো সমস্যা হয় না। আচ্ছা, রেনাল ট্রান্সপ্লান্টের একটা কথা আপনি বলছিলেন। জি জি। রেনাল ট্রান্সপ্লান্টটা আসলে কি, বা এটা কোন কোন রোগীর ক্ষেত্রে আমরা রেনাল ট্রান্সপ্লান্টটা প্রেফার করব? কিডনি ফেলির একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট অপশন হচ্ছে রেনাল ট্রান্সপ্লান্টেশন। রেনাল ট্রান্সপ্লান্টেশন যদি আমরা বলি বাংলায় যে কিডনি প্রতিস্থাপন, আমরা জানি যে মানুষের শরীরে 2টা কিডনি থাকে, একটা কিডনি নিয়েও সে মোটামুটিভাবে চলতে পারে। হ্যাঁ, তো যখন কোনো পেশেন্টের 2টা কিডনি ড্যামেজ হয়ে যায়, কিডনি ফেলিয়ার হয়ে যায়, এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা কি করি যে একটা কিডনি যদি তাকে রিপ্লেস করা যায়, তার শরীরে প্রতিস্থাপন করা যায়, তাহলে সে ওই একটা কিডনি নিয়ে সে তার বাকি জীবনটা কোনো ডায়ালাইসিস ছাড়াই কন্টিনিউ করতে পারে। এটাকে আমরা বলতেছি কিডনি ট্রান্সপ্লান্টেশন। তো কিডনি ট্রান্সপ্লান্টেশনকেও আবার আমরা মোটা দাগে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিসিজড কিডনি ডোনার, কিডনি ডোনেশন, আর একটা হচ্ছে লাইভ বডি কিডনি ট্রান্সপ্লান্টেশন। ডিসিজ বলতে আমরা বুঝি যে মৃতপ্রায় রোগী যারা আছে, মৃতপ্রায় যাদেরকে আমরা ব্রেইন ডেড বলে থাকি, অর্থাৎ যে সমস্ত রোগীর ক্ষেত্রে ওই রোগী আবার ভালো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। হয়তো সে একটা ব্রেইন ড্যামেজ হয়ে গেছে, কিন্তু তার কিডনি তো ফাংশনিং আছে, হ্যাঁ, তার 2টা কিডনি আছে। তো এই ক্ষেত্রে তার শরীর থেকে যদি আমরা 2টা কিডনি নিয়ে আমরা 2জন পেশেন্টকে কিডনি 2টা ট্রান্সপ্লান্ট করি, সেক্ষেত্রে ওই 2টা পেশেন্টের নতুন জীবন, লাইফ সেভিং একটা ব্যাপার আছে। এটাকে আমরা বলি ডিসিজড কিডনি ডোনেশন। আরেকটা অপশন হচ্ছে আমাদের লাইভ কিডনি ডোনেশন। সেটা হচ্ছে যারা সুস্থ মানুষ আছে, তারা যদি তাদের 2টি কিডনি থেকে একটা কিডনি কাউকে দান করেন, তাহলে ওই কিডনি নিয়ে ওই এন্ড স্টেজ রেনাল ডিজিজের পেশেন্টটা লাইফটা কন্টিনিউ করতে পারবো। এটাকে হচ্ছে আমরা লাইভ কিডনি ডোনেশন। অনুষ্ঠানের একেবারে আমি শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দর্শকদের থেকে বিদায় নেন। আমাদেরকে দীর্ঘমেয়াদী কিডনি রোগ চিকিৎসা ক্ষেত্রে প্রতিকারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যাহাতে কি আমরা ক্রনিক কিডনি ডিজিজটাকে অ্যাভয়েড করতে পারি। এই জন্য যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস এবং প্রেশার কন্ট্রোল করা, আমাদের ইচ্ছে মতো মুড়িমুড়কির মতো ব্যথার ওষুধ বা কিডনির ক্ষতি করে এমন অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধগুলো অ্যাভয়েড করা, নিয়মিতভাবে পরিমাণ মতো পানি খাওয়া এবং হেলদি লাইফ লিড করা, আমাদের খাদ্যাভ্যাসটা যেন আমরা হেলদি করি। ধন্যবাদ ডাক্তার রফিকুল হাসান স্যার, অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনার এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। এতক্ষণ আমরা শুনছিলাম দীর্ঘমেয়াদী কিডনি রোগ, এর চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। আশা করি এই পর্বের মাধ্যমে আমরা অনেক বেশি সচেতন হতে পারবো। আগামীতে হয়তোবা আমরা কিডনি রোগ নিয়ে
আমরা আরও একটি পর্ব ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসব। আসলে এই বিষয়ে অনেক কিছু জানার আছে আমাদের, সময় স্বল্পতার কারণে আমরা পুরোপুরি কভার করতে পারি নাই। আগামীতে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।